ও আচ্ছা, এই আমরা দেখেন, ফার্স্ট অফ অল আমাদের ওয়েব ডিজাইন কোর্সের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন চলো একটা ওয়েবসাইটের মধ্যে উদাহরণ দেখি যে আসলে একটা ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল এর ব্যবহারটা কিভাবে আর কোথায় হয়। যেমন ধরেন কিছুক্ষণ আগে ওনার ওয়েবসাইটটা দেখলাম না, ওনার ওয়েবসাইটটা দেখি। ধরেন এই যে আইটি গ্রিন, হ্যাঁ, এটা দিয়ে গেলাম। দেখেন এই ওয়েবসাইটের মধ্যে এই যে একটা লেখা না, দেন এখানে যে হোম, প্রোডাক্ট, কন্টাক্ট আস, অ্যাবাউট, ঠিক আছে। একটু নিচে আসি, এটা একটা স্লাইডার, এখানে যেটা অ্যাড করছে এটা হচ্ছে একটা স্লাইডার, ঠিক আছে। আচ্ছা, নিচে আসি, দেন দেখেন এই যে বাম পাশে একটা ছবি আছে, দেন তার রাইটে এখানে একটা লেখা আছে, লেখার উপরে মাউস আনতেছি, কালার চেঞ্জ হচ্ছে। এখানে একটা প্যারাগ্রাফ আছে, দেন এখানে এটা একটা আইকন, ঠিক আছে। একটা আইকন নিয়ে জাস্ট এখানে বসাই দিচ্ছে, এটাও একটা আইকন। দেন এখানে একটা লেখা, এরপরে এখানে কিছু লেখা। নিচে আসি, এখানেও সেম ভাবে ফিচার্স। দেন হচ্ছে আমাদের এখানে সবচেয়ে উন্নত মানে এই যে লেখাগুলো, সোজা এই ইমেজ। তো সোজা কথা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল দিয়ে বেসিক স্ট্রাকচার রেডি করা হয়। এই ওয়েবসাইটটার মধ্যে যত কিছুই দেখতে পাচ্ছি প্রথম এইচটিএমএল কোড করে রান করা হয়েছে। যা কিছু আছে সেটা কি দিয়ে করা হয়েছে? এইচটিএমএল দিয়ে করা হয়েছে। এই ছবিটা প্রথম এইচটিএমএল ট্যাগের মধ্যে ইমেজ নামের একটা ট্যাগ আছে, যেই ট্যাগের মধ্যে ইমেজটা নিছে। তারপর নেওয়ার পরে হয়তো বা ইমেজটাকে সে ছোট করছে, বর্ডার রেডিয়াস করছে, এই যে এখানে একটু ডিজাইন করছে, এখানে একটু ডিজাইন করছে। ইমেজটা হয়তো এত ছোট ছিল না, ইমেজটাকে আরো ছোট করছে। দেন হচ্ছে এই যে লেখাটা দেখেন, ধরেন এই যে একটা লেখা, আর একটু উপরে যাই, এই লেখাটার উপরে মাউস ধরলে কি চেঞ্জ হচ্ছে না? তো প্রথম এইচটিএমএল দিয়ে যখন করছে তখন এটা হইতো না, এই জিনিসটা তখন হইতো না। এটা এইচটিএমএল দিয়ে প্রথম কি করছে, একটা এখানে হয়তো হেডিংস নিছে, হেডিং নেওয়ার পর এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করছে। প্যারাগ্রাফ নেওয়ার পরে এই যে কাজগুলো, ডিজাইনিং এর কাজগুলো এটা সিএসএস দিয়ে করছে। তো জাস্ট এতটুক বুঝতে হবে, এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে সবকিছুর বেসিক স্ট্রাকচার রেডি করা যায়। আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে যত কিছু রান করতে চাই, প্রথম এইচটিএমএল কোড দিয়ে আউটপুট করতে হবে। এরপরে সিএসএস দিয়ে আমি চাইলে যে এরকম ইচ্ছা ডিজাইন করতে পারি। ইমেজটা কোথায় হবে, কিভাবে হবে, কেমন হবে, ঠিক আছে, এগুলো চাইলে আমি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইচটিএমএল দিয়ে কি ডিজাইন করা সম্ভব না? তাই তো, এটা তো কোশ্চেন। এইচটিএমএল দিয়ে ডিজাইন করা সম্ভব, তবে শুধু সেটা কোনো এইরকম কালার দিতে পারবেন না, এরকম কালার হবে না। হয়তো আপনি কি করতে পারেন, এই লেখাটা কোথায় আছে, এখানে, এখান থেকে সেন্টারে নিতে পারেন। ধরেন একটা এক্সাম্পল দিই, মনে করেন একটা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে প্রথম কি হয়? ছাদের ঢালাই হয়, আর কি হয়? কলম হয়। তো আপনি যখন বিল্ডিং এর ছাদের কাজটা কমপ্লিট করলেন, তার মানে কি বিল্ডিং দাঁড় হইল। এরপরে আপনি ধরেন এই ওয়ালটা কোথায় হবে, এই দরজাটা এখানে হবে না ওইখানে হবে, এটার ওয়ালের মধ্যে যে কালারটা আছে, কালারটাকে আমি হোয়াইটে দিব নাকি রেড দিব, এই জিনিসগুলো আমি সিএসএস দিয়ে করতে পারি। সোজা কথা, এইচটিএমএল দিয়ে সাইট রেডি করব, সিএসএস দিয়ে ডিজাইন করব। সিএসএস মিনস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে আসেন, এরপরে এখানে আছে একটা বুটস্ট্র্যাপ। এখন প্রশ্ন হচ্ছে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ইউজ করা হয়। একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ডিজাইন করা হয়। প্রশ্ন হচ্ছে রেসপন্সিভ কি? আচ্ছা, রেসপন্সিভ হচ্ছে যেমন ধরেন এই সাইটটাকে আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট ইন্সপেক্ট করলাম, রেসপন্স মোডটা অন করে দিলাম, এটা হচ্ছে রেসপন্স মোড, আমি রেসপন্স মোডটাকে অন করে দিলাম। এরপরে দেখেন কোডিংগুলো আমি নিচে নামাই দিচ্ছি। এখানে দেখেন 598 কি আছে, এটা এটা হচ্ছে ডিভাইস সাইজ 598 ডিভাইসের পিক্সেল দিয়ে যদি এই ওয়েবসাইটটাকে ভিজিট করা হয় তাহলে এই ওয়েবসাইট এরকম আসবে। যদি 600 পিক্সেলের কোনো ওয়েবসাইট, পিক্সেলের ডিভাইস দিয়ে যদি এই ওয়েবসাইটটা ভিজিট করা হয় তাহলে এটা এরকম আসবে। এখন রেসপন্সিভ মানে হচ্ছে আমার প্রত্যেকটা ডিজাইন, আমার ডিজাইনটা প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন মিলে যায়, আমার প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন
মিলে যায় বা হচ্ছে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। যেমন মোবাইল ভিউ দিয়ে যদি কোনো ওয়েবসাইট ভিউ করে সেটার ডিজাইন একরকম হবে, বা হচ্ছে যদি আমি কোনো প্যাড দিয়ে বা নোটপ্যাড দিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে সেটার ডিজাইনটাও একরকম হবে। বা মনে করেন আমি যদি এরকম ল্যাপটপ দিয়ে ভিউ করি 14 ইঞ্চি ল্যাপটপ, তাহলে এটার ভিউ একরকম হবে। দেন হচ্ছে আমি যদি এরকম বড় কোনো মনিটর দিয়ে ডিজাইন করি মানে ভিউ করি তাহলে সেটার ডিজাইনটা একরকম হবে। এখন এটা বাড়ান তো, দেখেন পিক্সেল সেটটা বাড়াচ্ছি আমি, এখান থেকে জাস্ট বাড়াইলাম, কত করলাম মনে করেন 800। দেখেন তো এখানে যেটা ছিল আর এখানে যেটা ছিল এটা কি সেম? এর আগেরটা ছিল কোথায়? লেফটে না? বড় করেন, কোথায় আসছে? সেন্টারে। এখানে মেনু বারটা এখন দেখাচ্ছে মোবাইল ভিউ, মেনু বারটা কি? মোবাইল ভিউ। এটাকে বড় করেন, দেখবেন ডেস্কটপ ভিউ হয়ে যাবে, দেখা যায়। তো বিষয়টা হচ্ছে এই কাজগুলো করা হয় বুটস্ট্র্যাপ দিয়ে। আমি আমার সাইটটাকে রেসপন্সিভ মোডে যেন দেখতে পারি, মোবাইল ভিউ থেকে শুরু করে ল্যাপটপ ভিউ, ডেস্কটপ ভিউ, প্রত্যেকটা ভিউয়ের সাথে যেন আমার ডিজাইনটা সুন্দরভাবে মিলে যায়, যার কারণে আমি বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করব। আচ্ছা, এরপরে দেখেন তো আমাদের HTML এর 3টা ক্লাস, CSS এর 3টা, কয়টা হইল? বুটস্ট্র্যাপের 3টা, 9টা। এরপরে এই 3টা ক্লাস করার পরে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে php.html। একটা ক্লাস php.html, সেটা হচ্ছে PHP মানে কি? ফটোশপ। ফটোশপ কে কে পারেন? 1 2 বেসিক পারলেই হবে, মোটামুটি টুলগুলোর কাজ জানলে আমি দেখাবো, সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই। আচ্ছা, তো PHP মানে হচ্ছে একটা ফটোশপ ফাইল। তো এই কাজটা ওয়েব ডিজাইন যারা শিখে এদের জন্য এরা সাধারণত এই কাজটাই বেশি করে। ফাইবারও এই কাজটা অনেক বেশি, ওয়েব ডিজাইনারের জন্য ফাইবারে এই কাজটা সব থেকে বেশি, php.html। এখানে এসে সার্চ করেন PHP, দেখেন আমাকে বলতেছে 6336টা সার্ভিস অ্যাভেলেবেল। দেন হচ্ছে নিচে আসেন, ধরেন যে কোনো একটা গিগ আমি ওপেন করি, এটাই করি, যেমন $45 দিচ্ছে, দেখি ও কি কি দিচ্ছে। যেমন দেখেন ও বলতেছে I will convert Figma to HTML, CSS Bootstrap 5, PHP to HTML, responsive mode, website XD to HTML। তার মানে ও বলতেছে I will convert, আমি কনভার্ট করে দিব Figma to HTML। এখন প্রশ্ন হচ্ছে Figma কি? Figma হচ্ছে অ্যাডোবি ফাইল। অ্যাডোবি ফাইল কিন্তু শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর না, অ্যাডোবির অনেকগুলো ফাইল আছে। তো Figma একটা ফাইল, দেন হচ্ছে HTML CSS তো বুঝতে পারছি, ও HTML CSS দিয়ে Bootstrap রেসপন্সিভ 5 করে দিবে। কিবোর্ড মাউস ছেড়ে দেন সবাই, সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন, কিবোর্ড অফ করেন, ওটা ভিতরে করেন। আমি যখন ক্লাস নিব তখন কিবোর্ড মাউসকে স্পর্শ করবেন না, আমি টাইম দিব করার জন্য। আচ্ছা, তো ও কি করবে? বুটস্ট্র্যাপ 5 দিয়ে রেসপন্সিভ মোড করে দিবে, এরপরে php.html করে দিবে রেসপন্সিভ ওয়েবসাইট XD হচ্ছে অ্যাডোবি একটা ফাইল, ঠিক আছে, ওইটাকে ও HTML এ কনভার্ট করে দিবে। তো দেখেন ও কি কি দিচ্ছে, দেখি আমরা ও কি কাজ করে দিবে। ও বলতেছে যে সাবস্ক্রিপশন 3 মান্থ ফর সেভ 10% এভরি মান্থ ফর অন দ্য 2 অর্ডার্স, ঠিক আছে, ও হচ্ছে অর্ডার বেস কাজ করে। তো যেহেতু অর্ডার বেস কাজ করে ওটা দেখে লাভ নেই, দেখি স্ট্যান্ডার্ডে কি দিছে। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সবগুলোতে অর্ডার বেস কাজ করে। আচ্ছা, আরেকটা দেখি, এটা দেখি দেখি ও কিভাবে কাজ করে। আচ্ছা, ওরটা ঠিক আছে। ও বলতেছে I will convert PHP to HTML, XD to HTML, Sketch to HTML। Sketch এটা হচ্ছে একটা অ্যাডোবি ফাইল, ওকে। আচ্ছা, অবশ্যই বলতেছে আমি রেসপন্সিভ করে দিব। রেসপন্সিভ কি দিয়ে করে? বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, ও বলতেছে দেখেন আমি একটা পেজ ডিজাইন করে দেব, একটা পেজ, আর 2 দিনে ডেলিভারি দিব। রেসপন্সিভ ডিজাইন করে দিবে, স্লাইডার আপলোড করে দিবে, সার্ভার আপলোড করে দিবে, ব্রাউজার কম্পাটিবিলিটি এগুলো দিবে, ঠিক আছে। দেখা যাচ্ছে না এখন? ঠিক আছে, ডোমেন হোস্টিং আপলোড করে দিবে, সঠিক, লাইভ সার্ভার। তো দেখেন ও 3 থেকে 4টা সেকশন দিবে। সেকশন কয়টা? একটা পেজের সেকশন 4টা। এখন প্রশ্ন হচ্ছে সেকশন কি? ধরেন এই থেকে এই পর্যন্ত, এই যে স্লাইডার পর্যন্ত, এটা একটা সেকশন, হেডার থেকে
স্লাইডার পর্যন্ত একটা সেকশন, নিচে আসেন, তারপরে মনে করেন নিচে যে ফুটারটা আছে এই ফুটার একটা সেকশন, এই যে ফুটার এটা একটা সেকশন, এটা থেকে একটু উপরে আসেন, এই যে মনে করেন এতটুকু একটা সেকশন, এই থেকে এই পর্যন্ত এটা একটা সেকশন, ঠিক আছে? তো ও এরকম 4টা সেকশন দিবে, 4টা সেকশন করে দিবে একটা পেজে, ঠিক আছে? আর রিভিশন দিবে 5 বার। এগুলো আমি বলবো, সমস্যা নাই, মার্কেট প্লেস সম্বন্ধে আরেকটা ক্লাস আছে। সো দেখেন এক পেজের 4টা সেকশন দিবে, ওর ডিমান্ড হচ্ছে $40। দেখি স্ট্যান্ডার্ডে কি দিছে। ও বলতেছে আমি এক পেজেই দিব কিন্তু সেকশন দিব 6টা, আর আরো দুটো সেকশন বাড়াই দিব, আমাকে $60 দিতে হবে। প্রিমিয়ামে যান, ও বলতেছে আমি পেজ একটাই দেবো কিন্তু সেকশন হচ্ছে 60টা, ঠিক আছে? একটা সেকশন বাড়াইছে, ও বলতেছে আমাকে দিতে হবে $100। তো ওয়েব ডিজাইন সাধারণত যারা শিখে এদের জন্য এই কাজটা হচ্ছে সব থেকে বেশি ফাইবারে। আচ্ছা বলেন, যদি বায়ারে চায় তাহলে দিবেন, কিন্তু ইলাস্ট্রেটরে হয় না, ইলাস্ট্রেটরে খুব কম, পিএইচডি হয়, এক্সডি হয়, স্কেচ হয়, ঠিক আছে? এআইও হয় কিন্তু একদম কম, খুবই কম। হ্যাঁ নেওয়া যাবে। আচ্ছা দেখেন, পিএইচডি মানে হচ্ছে ফটোশপে একটা ওয়েব ফ্লো ফাইল আপনাকে দিবে। ওয়েব ফ্লো ফাইল মানে একটা টেমপ্লেট, এতটুকু বোঝেন। ফটোশপের একটা টেমপ্লেট আপনাকে বায়ার দিবে, বা হচ্ছে সে হয়তো বা কোনো ওয়েব ডিজাইনার, সরি ফটোশপ ডিজাইনারকে দিয়ে তার মনের মতো করে তার ওয়েবসাইটটাকে ডিজাইন করাইলো, যেমন ওয়েবসাইটটা এরকম হবে। দেন ওই ফাইলটাই আপনার মতো একজন ওয়েব ডিজাইনারকে দিবে, তারপর বলবে যে আমি আমার এই ফাইলটাকে কনভার্ট করে দাও ওয়েবে। তখন আপনি HTML CSS ইউজ করে, বুটস্ট্র্যাপ ইউজ করে সাইটটাকে সুন্দর মতো রেডি করে দেবেন, ঠিক আপনার টেমপ্লেটে যেরকম থাকবে ওই রকমই করে দিতে হবে, ঠিক আছে? তো এটাকে বলে PHP টু HTML। দেন হচ্ছে আসেন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের আমাদের একটা ক্লাস আছে এখানে। একটা ক্লাস বলতে কি, আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক অ্যান্ড হচ্ছে ওয়েব ডিজাইনের সাথে কতটুকু যায় অতটুকু আমরা দেখব। কারণ হচ্ছে আমরা জানি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর HTML CSS কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মাথায় রাখতে হবে। HTML CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, যেটা ট্যাগ নিয়ে কাজ করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে পুরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2021 সালের যদি আপডেট দেখেন জাভাস্ক্রিপ্টের, যদি কোনো গুগলে সার্চ করেন যে টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম বলবে জাভাস্ক্রিপ্ট এখন টপ। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক অনেকগুলো, এমনকি ফেসবুক যে চালান, ফেসবুকের এখন সর্বশেষ যে লেটেস্ট ভার্সন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে করে। হ্যাঁ, রিয়াক্ট জিএস দিয়ে করে। তো জাভাস্ক্রিপ্ট মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে আমরা জাস্ট এখানে বেসিকটা একটা ক্লাসে জানবো, আসলে জাভাস্ক্রিপ্ট কি, ভ্যারিয়েবল সম্পর্কে জানবো জাভাস্ক্রিপ্টে। আর জাভাস্ক্রিপ্টের মূলত আলাদা ক্লাস হয়। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়, অ্যাপস বানানো যায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়, গেমস ডেভেলপমেন্ট করা যায়, ডেস্কটপ সফটওয়্যার বানানো যায়, ল্যাপটপ অ্যাপ্লিকেশন বানানো যায়, অনেক কাজ আছে জাভাস্ক্রিপ্টের। শুধু জাভাস্ক্রিপ্ট শিখে অনেক কিছু করা যায়। তো জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার, রিয়াক্ট, নেক্সট, ভিউ.js, এগুলো খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের ক্লাস করবো। আর একটা হচ্ছে jQuery। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আমি একটু আগে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে এই jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। চন্দ্রবিন্দু চেনেন আপনারা? চন্দ্রবিন্দু কি একা একা চলতে পারে? এই বুটস্ট্র্যাপ আর হচ্ছে jQuery এগুলো হচ্ছে চন্দ্রবিন্দুর মতো, সাহায্য ছাড়া চলতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো jQuery দিয়ে তাহলে কেন ইউজ করবো? jQuery ইউজ করে লাভটা কি? একটাই প্রফিট হয় jQuery দিয়ে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিয়ে যেই কোডিংগুলো করে আউটপুট দেখা যায় তার থেকে কম কোডিং করে jQuery আউটপুটে দেখা সম্ভব। jQuery-তে কোডিংটা শর্ট হয়ে আসে, কম কোডিং করি আউটপুটটা পাওয়া যায়, যার কারণে সাধারণত jQuery আমরা ইউজ করে থাকি। বিষয়টা ক্লিয়ার? মডিউল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের 2টা ক্লাস পাবেন আপনারা, ঠিক আছে? তো বলেছি HTML এর 3টা, CSS 3টা, বুটস্ট্র্যাপ 3টা, 9টা, PHP এর একটা, কয়টা হলো? 10টা। ওয়ার্ডপ্রেসের 2টা, একটা jQuery, একটা জাভাস্ক্রিপ্ট, কয়টা হলো? একটা মার্কেট প্লেস। ক্লিয়ার? টোটাল 15টা ক্লাস করবো আমরা। এখন বলেন, এই পুরো যতটুকু দেখালাম এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। ইন্টার্নশিপ মনে হয় কোর্স শেষে আপনাদেরকে 1 মাস সময় দিবে, মানে আপনারা 1 মাসের মধ্যে এখানে আসা যাওয়া করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন, যদি কোনো প্রবলেম থাকে সলিউশন নিতে পারবেন। এটা হচ্ছে কোর্স শেষে। তারপর আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? ওকে, গুড।
তো আমরা আপাতত এটা রিমুভ কেটে দিচ্ছি, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, নিচে হয়তো আরো কিছু আছে, একটু দেখাই। এখানে নিচে কিছু সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের অ্যাকাউন্ট করবেন সবাই। আজকেই করার প্রয়োজন নাই, আজকেই প্রয়োজন নেই, আস্তে আস্তে করেন, ঠিক আছে? দেখেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর হচ্ছে ইউটিউব, লিঙ্কডইন, এগুলো সবাই চিনেন নাকি? এগুলো ম্যাক্সিমাম আছে। দেন হচ্ছে লিঙ্কডইন, পিন্টারেস্ট, থাম্বলার, bk.com আর মিডিয়াম, ঠিক আছে? সবগুলোই আছে। গুড, থাকলে তো ভেরি গুড। এগুলো করবেন, হ্যাঁ, যেহেতু কাজ করবেন, কাজে তো মার্কেটিং করতে হবে নাকি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাসের আমাদের টপিক হচ্ছে HTML, তো চলেন একটু HTML এর উইকিপিডিয়াতে যাই, দেখি আসলে HTML কি। আমি HTML এর উইকিপিডিয়াতে আসলাম। এখানে যখন আমি এন্ট্রি করতেছি, ফার্স্ট অফ অল আমাকে বলতেছে যে আমার HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, HTML এর ভার্সন আছে, সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5, লেটেস্ট ভার্সন যেটা। তো আমরা সবকিছুরই লেটেস্ট ভার্সন ইউজ করব, একদম সবকিছু, HTML থেকে শুরু করে CSS, বুটস্ট্র্যাপ এখন আপডেট ভার্সন চলে 5, সো আমরা 5টা ইউজ করব। আচ্ছা, তো HTML5 ভার্সনের মধ্যে আমরা যেহেতু 5 ইউজ করব, দেন আমাকে বলতেছে ফাইল নেম এক্সটেনশন, এটা আমি দেখাবো, সমস্যা নাই। ইন্টারনাল হচ্ছে টাইপ অফ টেক্সট। আচ্ছা, এটা ইনিশিয়াল ডেট আছে, HTML ইনিশিয়াল ডেট হচ্ছে 1993, 1993। বলেন, মার্কেটিং মার্কেট প্লেস সম্বন্ধিত ফ্রিল্যান্সিং শিখবেন, একটা ক্লাস সঠিক। ওইখানে হচ্ছে মার্কেট প্লেসের পরিচিতি, কিভাবে গিগ আপলোড করবেন, কিভাবে গিগ আপলোড করতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, এগুলো দেখাবো। আচ্ছা, এরপর দেখেন আমাদের হচ্ছে 1993, দেন এটা রিলিজ হচ্ছে আমাদের সর্বশেষ একটা লেটেস্ট ভার্সন আছে, এটা টাইপ ফরম্যাট হচ্ছে ডকুমেন্ট ফরম্যাট, ওকে? এরপর হচ্ছে কন্টেইনার। তো এগুলো দেখবেন, ঠিক আছে? উইকিপিডিয়া এগুলো হচ্ছে হিস্টোরিগুলো দেখবেন বাসায় সবাই। এখন প্রশ্ন হচ্ছে HTML কিভাবে লিখবো, কোথায় করব, কোথায় কোডিং করব, কোথায় আউটপুট দেখব, ঠিক আছে? তো HTML কোড করার জন্য আমাদের কোড এডিটর লাগবে। কোড লেখার জন্য কোড এডিটর, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করতে পারি, লিখতে পারি যে কোনো কিছু, এক্সেলে আমরা চাইলে ফাইল বানাতে পারি। তো কোড এডিটরের জন্য এডিটর লাগবে। আপনি যদি গুগলে সার্চ করেন HTML কোড এডিটর, অনেক এডিটর আছে, সাবলাইম, নোটপ্যাড প্লাস প্লাস, VS কোড, দেন হচ্ছে ব্র্যাকেটস, কোমোডো, অনেক VS কোড আমাদের HTML কোড পাওয়া যায়। তো এর মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস সব থেকে বেটার, কারণ হচ্ছে এটা ফুল কোডটা ম্যানুয়ালি করতে হয়, এখানে কোনো কিছু সাজেস্ট করে না। তো অবশ্যই সবাই নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং করবেন, কারণ হচ্ছে যখন নোটপ্যাড প্লাস প্লাসে করবেন তখন হচ্ছে আপনার এই কোডিংগুলো যে করছেন এটা মুখস্থ হয়ে যাবে, কারণ হচ্ছে আপনি সব কিছু ম্যানুয়ালি লিখছেন। আর অবশ্যই ব্র্যাকেটস, এটা হচ্ছে আপনাকে সাজেস্ট করে দেয়, এটার একটা সুবিধা আছে, ব্র্যাকেটস আর হচ্ছে VS কোড, এটার একটা সুবিধা আছে। VS কোড এটার একটা সুবিধা হচ্ছে আপনাকে এখানে অটো ফাইল, মানে লাইভ সার্ভার দেখা যায়, এখানে আপনি লাইভ সার্ভারে কাজ করতে পারবেন, মানে হচ্ছে আপনি যা কিছু কোডিং করতেছেন ওটা সাথে সাথে আউটপুট চলে আসে। আর নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম এগুলোতে সেভ করতে হয়, দেন হচ্ছে আউটপুটে যে রিলোড করতে হয়, এটাই পার্থক্য। আর আরেকটা বিষয় হচ্ছে VS কোডে আপনারা প্রজেক্ট করবেন। এখন যেহেতু বিগিনার, সো বিগিনাররা VS কোডে কোডিং করবেন না, কারণ সেখানে যেহেতু সাজেস্ট করে দেয়, সাজেস্ট করে দিলে এটা হচ্ছে কোডগুলো মুখস্থ হবে না। সেটা ক্লিয়ার? আচ্ছা, সো সবাই নোটপ্যাড টাইপ করার চেষ্টা করবেন, আমি সাধারণত সাবলাইমে দেখাই, সাবলাইম টেক্সট। তো এই সাবলাইম টেক্সট, মাউস কিবোর্ড ছেড়ে দেন, আমি বলছি সময় দিব আপনাকে। তো এই সাবলাইম টেক্সট যদি লেখেন, সাবলাইম টেক্সট ডাউনলোড, তাহলে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। আমি যদি লিখি ডাউনলোড সাবলাইম টেক্সট, তাহলে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে আসতেছে। এখানে দেখেন কতগুলো অপশন আছে, যেমন OS এর জন্য ডাউনলোড করতে পারেন, উইন্ডোজের জন্য করতে পারেন, উইন্ডোজ 64 বিটের করতে পারেন। তো অবশ্যই সবাই উইন্ডোজ 64 বিটেরটা করে নেবেন, আর অবশ্যই আপনাদের উইন্ডোজ যেটা আছে উইন্ডোজটা যেন 64 বিটের হয়, ওকে? আচ্ছা, তো এখান থেকে জাস্ট এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে সফটওয়্যার ইনস্টলেশন সবাই তো পারেন নাকি, বলেন? মানে পিসি যদি i3 হয় তাইলেই হবে, i3 আর হচ্ছে র্যাম 4GB 8GB প্রবলেম নেই। কোডিং তো অফলাইন, আপনি এই কোডিং করবেন, এটা তো অফলাইন, এটা তো নেট লাগানো।
সো আপনাকে এটার জন্য বেশি হাই পিসিও প্রয়োজন নাই, হাই নেটেরও প্রয়োজন নেই। নেট কখন লাগবে? যখন আমরা সোর্স করব, রিসার্চ করব তখন। এছাড়া কোড করার জন্য নেটের প্রয়োজন নেই, বা হচ্ছে এটার আউটপুট দেখার জন্য নেটের প্রয়োজন হয় না। আচ্ছা, সো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড করবেন, দেন হচ্ছে ইনস্টল সবাই করে নেবেন। এটা দেখাচ্ছি না। তো দেখেন, যখনই আমি এখান থেকে সাবলাইমটা অন করব, এই ধরেন এটা সাবলাইম, এটা আমার ডাউনলোড করা আছে, এটা অন করলাম। তো এটা অন করার পরে আপনাদের এরকমই আসবে, এরকম কিছু থাকবে না এখানে, এখানে কিছু থাকবে না, জাস্ট এরকম আসবে। তো এখন আমাদের কি করতে হবে? ফাইল ক্রিয়েট করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে ওই ফাইলের মধ্যে কোডিং করতে হবে। তো এখানে আসবেন, সবাই ডেস্কটপে আসবেন। ডেস্কটপে এসে মনে করেন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউ থেকে একটা ফোল্ডার, ঠিক আছে? ধরেন আমি আমার ফোল্ডারের নাম দিলাম আপনাদের ব্যাচ নাম, যেমন STI ব্যাচ কত জানো? হ্যাঁ, 2133, তাই তো? আচ্ছা, 2133। দেন হচ্ছে আমি বললাম মনে করেন ফ্রাইডে 11টা, ঠিক আছে? একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে ফোল্ডারের মধ্যে আসলাম। এখানে এসেও আমি একটা ফোল্ডার নিলাম। আপনাদের এতগুলো ফোল্ডার করার দরকার নেই, আপনারা জাস্ট একটা ফোল্ডার করবেন, এটা তো আপনাদের ক্লাসের জন্য, তাই আমি এতগুলো ফোল্ডার নিচ্ছি। তো এরকম সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন আমি লিখলাম ফার্স্ট ক্লাস, আপনাদের যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন, এন্টার। ফোল্ডারের মধ্যে প্রবেশ করে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করব। দেন হচ্ছে আবার আমি রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আপনি একটা ফাইলের নাম লিখবেন, মনে করেন যে কোনো একটা নাম, আমি লিখলাম ইন্ডেক্স। এখন এরপরে ডট কি আছে? .txt। তো আমি যেহেতু HTML শিখতেছি, HTML করতেছি, আমাকে এখানে লিখতে হবে HTML। যে কোনো একটা ফাইল নেম দেন আপনি, প্রবলেম নাই। ইন্ডেক্সে দিতে হবে এটা না, ইন্ডেক্স হচ্ছে HTML এর ভাষা, তাই আমি এখানে ইন্ডেক্স ইউজ করছি। তো ইন্ডেক্স ডটের পরে আপনাকে কি লিখতে হবে? HTML। দেন আপনি দুইবার এন্টারে হিট করবেন। দুইবার যখন এন্টার প্রেস করবেন, দেখেন এখানে কিসের আইকন আসছে? গুগল ক্রোম। এখন এটা ওপেন করলে কোথায় ওপেন হবে? এটা গুগল ক্রোমে ওপেন হচ্ছে, তাই তো? আচ্ছা, তো আমার এটা ক্রিয়েট করা যখনই আমি লিখলাম index.html, আমারটা হয়ে গেছে, কিন্তু আপনাদেরটা হবে না। যারা এর আগে পিসিতে কোড করেন না তাদেরটা হবে না, তাদেরটা করার জন্য একটু সেটিংস করতে হবে। এর জন্য আসবেন কন্ট্রোল প্যানেল, সব পিসিতে এটা আছে, কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এই যে দেখেন কন্ট্রোল প্যানেল। এখানে হয়তোবা আপনার যখন পিসিতে ঢুকবেন তখন এরকম থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে আমরা ভিউ চেঞ্জটা আইকন মোড করে নেব, ঠিক আছে? লার্জ আইকন। যদি উইন্ডোজ 7 হয়, যদি আপনার পিসির উইন্ডোজ 7 হয়, তাহলে এখানে একটা অপশন পাবেন, ফোল্ডার অপশন, এই যেটা। যদি উইন্ডোজ 7 হয়, কারণ হচ্ছে এটার উইন্ডোজ হচ্ছে 7। আর যদি উইন্ডোজ 10 হয়, তাহলে একটা অপশন থাকবে যেটার নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশন। যদি উইন্ডোজ 10 হয় তাহলে থাকবে ফাইল এক্সপ্লোরার অপশন। তো আমি এই ফোল্ডারের উপরে ক্লিক করতেছি। এখান থেকে তিনটা অপশন দেখাচ্ছে, জেনারেল, ভিউ, সার্চ। এখান থেকে ভিউর মধ্যে আসার পরে দেখবেন এখানে একটা অপশন আছে, ফাইল হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এটাকে জাস্ট এটা টিক দিবেন, আপনার কম্পিউটারে এরকম টিক দেওয়া থাকবে। অ্যাপ্লাই করেন, ওকে দেন। দেখেন তো এখন কি এক্সটেনশনটা, আমার যে এক্সটেনশনটা ছিল ওটা দেখা যায়? এক্সটেনশন দেখা যায়? তো আপনি করবেন কি, বাসায় যাবেন, এরকম নিউ ফোল্ডার নেবেন, দেন এখানে লিখবেন index.html। বলেন তো এটা হয়েছে? কারণ হচ্ছে এটার এখনো এক্সটেনশন মুডটা কি আছে? .txt আছে, কারণ হচ্ছে যেটা হাইড করা সেটা হচ্ছে txt। তো এখান থেকে অবশ্যই কন্ট্রোল প্যানেলে এটা সবাই চেঞ্জ করে নেবেন। ফোল্ডার অপশন, এখান থেকে হচ্ছে ভিউ থেকে হচ্ছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, দেন অ্যাপ্লাই, ওকে। এখন আসেন, এখন দেখেন তো এটা সর্বশেষ কি আছে? সো টেক্সট ফাইল আমাদের হবে। আচ্ছা, তো এখানে কি করলাম? এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন এটা কেটে দিই, এটার প্রয়োজন নেই। কোডিং এ আসি, সাবলাইম। এখান থেকে এসে আমি কি করব? ফাইলটা ওপেন করব। এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমার ফোল্ডারটা কোথায় আমি সেভ করছি? ডেস্কটপের মধ্যে কি আমি সেভ করছি?
জাস্ট ফোল্ডারটাকে সিলেক্ট করে ফোল্ডারটাকে ওপেন করলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার ফোল্ডার, এটা হচ্ছে ফাইল, ফাইলের উপরে ক্লিক করবো index.html। এখন এখানে হচ্ছে কোডিং এর পালা, এখানে কোডিং করতে হবে, ঠিক আছে। তো কোডিং এর জন্য ধরেন আমি যদি এখানে যে কোনো কিছু লিখি, কারণ আমি এখানে লিখলাম কেমন আছেন সবাই, কোন কোড ইউজ করছি, জাস্ট লিখলাম, বলেন তো এটা কি আউটপুট আসবে? এটা আউটপুট আসবে। সো আমি এখানে আমার ভিএস কোড আমি যা কিছু লিখবো সেটার কি আউটপুট আসবে। সো এটা হচ্ছে জাস্ট এমনি নর্মাল, এটা কোনো প্রফেশনাল ওয়ে না। বলেন কোনো কোশ্চেন আছে? হাত তুলছেন কেন? আচ্ছা, তো দেখেন এটা কেটে দিলাম, এটা প্রয়োজন নেই। তো আমরা কি করব, আমরা বলেছিলাম HTML ট্যাগ নিয়ে কাজ করে, তো ট্যাগ দিয়ে দিয়ে কাজ করব। এটাকে কি বলে বলেন তো? লেস দ্যান, সবাই শিওর? ওনার সাথে সবাই একমত এটা লেস দ্যান, গ্রেটার দ্যান? বলেন বাকিরা, আপনারা চেনেন না এটা? এটা হচ্ছে লেস দ্যান, ঠিক আছে। একটা লেস দ্যান দিলেন, দেন এখানে আমি একটা নাম লিখলাম, মনে করেন ট্যাগ নেম, একটা ট্যাগ নেম লিখলাম, তারপর হচ্ছে একটা ক্লোজ করলাম। এটাকে বলে ওপেনিং ট্যাগ। এটা কি ওপেনিং ট্যাগ? HTML এর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগের জন্য লেস দ্যান স্ল্যাশ। ট্যাগের তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কোথায়? স্ল্যাশ। জাস্ট হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ নাই, কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ আছে। একটা ট্রিক্স দেখায়, যেমন ধরেন যখন আমি ট্যাগ নেমের উপর মাউসটা ক্লিক করতেছি, দেখেন তার নিচে একটা দাগ আসছে না? তো যখনই এখানে কোনো ভুল করবেন, দেখেন আমি ক্লোজিং ট্যাগে কোনো ভুল করলাম, এখন দাগ আছে। তো যদি দাগ না থাকে তাহলে বুঝবেন যে এই ট্যাগে নির্গত কোনো ভুল করছেন। যেহেতু দাগ আসতেছে না, তার মানে এইটার ক্লোজিং নাই, বা ক্লোজিং থাকলেও ক্লোজিং এর কোনো ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের HTML এরকম কতগুলো ট্যাগ আছে? HTML এর ট্যাগ আছে 150 প্লাস, ঠিক আছে। তো আমাদের কি সব ট্যাগগুলোই লাগবে কেন, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, যে আমাদের কি প্রত্যেকটা ট্যাগই শিখতে হবে কিনা। একটা প্রজেক্ট করার জন্য 30 থেকে 40 ট্যাগ অ্যাজ ইউজুয়ালি প্রয়োজন হয়। একটা ওয়েবসাইট করার জন্য HTML এর 30-40টা বেশি ট্যাগ লাগে না। তো আমি আপনাদেরকে HTML লিস্ট দিব, ট্যাগের লিস্ট, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে জেনে রাখবেন যে কোন ট্যাগের আসলে কি কাজ, বা কোন ট্যাগ দিয়ে কি হচ্ছে, এগুলো জানার জন্য প্র্যাকটিস করবেন। আর এখানে যেহেতু আমাদের HTML এর 3টা ক্লাস, সো আমি হয়তো আপনাদের সর্বোচ্চ 30-35টা ট্যাগ দেখাবো, ঠিক আছে। তো এগুলো আমি যদি 10টা দেখে আপনারা 20টা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি যদি 20টা দেখে আপনারা 40টা প্র্যাকটিস করবেন। তো দেখেন 2 ট্যাগের মাঝখানে এসে আমি কিছু লিখতেছি, কেমন আছেন সবাই, বা এটা না, আমি লিখলাম হ্যালো ডাইমেনশন, হ্যালো স্কিল লিখলাম, হ্যালো স্কিল, সেভ করলাম। দেন সাইটে আসলাম, এখানে এসে রিলোড। এইটা হচ্ছে প্রফেশনাল ওয়ে লেখার, কারণ হচ্ছে আমরা এখন HTML এর ভাষায়ও তাকে বলতেছি যে তুমি এরকম হও, বা তোমার স্টাইলটা যেন এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ট্যাগ নেমের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর একটা কথা, প্রত্যেক সব ট্যাগের ক্লোজিং নাই। সব ট্যাগের কি নাই? ক্লোজিং নাই। এরকম বেশি নাই, 8-10টা ট্যাগ আছে যেগুলোর হচ্ছে ক্লোজিং নাই, জাস্ট হচ্ছে ওপেনিং ট্যাগই এদের সব, ক্লোজিং ট্যাগ হয় না। সো ট্যাগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ট্যাগ কিভাবে লিখবেন, এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HTML হেডিংস। হেডিংস, তো হেডিংস এর জন্য কি আমাদের এরকম পুরো নামটা লিখতে হবে? উত্তর হচ্ছে না, আমরা জাস্ট H লিখবো, ঠিক আছে। H মানে হচ্ছে হেডিংস। হেডিংস 6 প্রকার, H1, H2, H3, H4, H5, H6। তো এখানে H1 দিলাম, দেন ট্যাগ। দেখেন আমার এখানে H1 এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আসছে না? এখানে যদি লিখি, মনে করেন যে এটাকে সেভ করলাম,
এটি একটা এক্সাম্পল দিব, আগে এটা আউটপুট দেখি আমরা। এখানে আসলাম, এখানে এসে রিলোড একটু ছোট করে দিই। দেখেন তো ট্যাগ নেমের মধ্যে যে লেখাটা লিখছি আর হেডিংস এর মধ্যে যে লেখাটা লিখছি আমাদের পার্থক্য কোথায়? আচ্ছা একটু বড় হয়েছে আর হচ্ছে কি হয়েছে, বোল্ড হয়েছে। তো চলেন একটা আমরা ওয়েবসাইট দেখে, যেমন হচ্ছে prothomalo.com, এটা তো সবাই চিনেন নাকি? prothomalo.com এর মধ্যে আসলাম। দেখেন আমি যখনই প্রথম আলোতে আসলাম, প্রথম আলোতে আসার পর আমি যে কোনো একটা মনে করেন ওদের আমি একটা খবর ওপেন করতেছি, দেখি ওদের খবরের মধ্যে কি আছে। দেখেন এখানে একটা কথা বললো যে ভোর থেকে সারা দেশে মুঠোফোন 3G 4G ইন্টারনেট সেবা বন্ধ। এখানে যে লেখাটা লিখছে এই লেখাটা আর এর নিচে একটা ছবি, দেন এই লেখাটা, এগুলো কি সেম? তো এই লেখাটা এরকম হওয়ার কারণ কি? এটা একটা হেডিং। হেড মানে কি বলেন তো? হ্যাঁ আমি বলছি হেড মানে কি? মাথা। মাথা কই থাকে, উপরে না নিচে? সো হেডিংটা ওই সব জায়গায় ইউজ করা হয়, মনে করেন আপনি একটা কন্টেন্ট লিখছেন, বা মনে করেন আপনি করোনা ভাইরাস নিয়ে একটা রিপোর্ট লিখছেন। তো করোনা ভাইরাসের যে রিপোর্টটা হয় ওই রিপোর্টের একটা টাইটেল আছে না? টাইটেলটা কি? টাইটেলটা কি? করোনা রিপোর্ট বা হচ্ছে কোভিড-19। তো এই রিলেটেড আর আমি যে কোনো প্যারাগ্রাফ লিখতেছি, কোনো ছবি লিখতেছি, এইটার টাইটেল হিসেবে আমরা হেডিংস ইউজ করি। ঠিক আছে, যদি আমার ওয়েবসাইটের বা হচ্ছে কোনো কন্টেন্টের টাইটেল দিতে চাই তার জন্য আমরা কি ইউজ করব? হেডিংস। তো এইটা আসলে কি আসলেই হেডিংস কি না একটু চেক করে দেখেন, চাইলে এর কোডিং চেক করতে পারি আমি। তো চলেন এর কোডিং চেক করি, দেখি আসলে এখানে কি ইউজ করছে। দেখেন এই যে ভোর থেকে বাসা থেকে বন্ধ, এটা একটা কিসের মধ্যে ইউজ করা হয়েছে? একটা H1 থাকার কারণে এটা কি হয়েছে? লেখাটা বড় হয়েছে আর বোল্ড হয়েছে। এখন আমার এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করতেছে, স্যার প্রত্যেকটা কোডিং তো এরকম দেখাই যায়, তো এটাকে যদি কপি পেস্ট করে দিই তাহলে তো একটা ওয়েবসাইট রেডি হয়ে যায়। বিষয়টা এরকম? বিষয়টা এরকম না, কারণ হচ্ছে এখানে আপনাকে জাস্ট কি দেখাচ্ছে? চাইল্ড ট্যাগগুলো দেখাচ্ছে বা হেড ট্যাগগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে যতগুলো ক্লাস ধরা আছে প্রত্যেকটা ক্লাস, দেখেন এখানে কতগুলো ক্লাস আছে। দেখেন এখানে আমি যদি অন করি, এটা দেখেন ডাটা ট্র্যাকিং ক্যাটাগরি একটা ক্লাস, ডাটা ট্র্যাকিং অ্যাকশন একটা ক্লাস, ডাটা ট্র্যাকিং লেভেল একটা ক্লাস। তো এই ক্লাসের মধ্যে কি ইউজ করছে আপনি জানেন? তো আপনি সাইট রেডি করবেন কিভাবে? তো এটার জন্য পসিবল না, জাস্ট হচ্ছে বেসিক কিছু নলেজ নেওয়া যায়, এগুলো করে আপনি মোটামুটি একটা বেসিক নলেজ নিতে পারবেন যে আসলে মূল থিমটা এদের কি, বা মূল এখানে কি কোনটা ইউজ করছে, এগুলো চাইলে দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা এখন বলেছিলাম HTML ট্যাগ তো 6টা নাকি? HTML হেডিং ট্যাগ 6টা, তো এখানে 6টা নিলাম, 1 2 3 4 5 6। দেন এখানে চেঞ্জ করেন, এখানে H এর 1 এর জায়গায় H2 দেন, 2। দেন আমি এখানে দিলাম 3। বুঝি নাই, এটা 4 নম্বর ক্লাসে শেখাবো, শর্টকাট সব 4 নম্বর ক্লাসে, যত শর্টকাট আছে সব আমরা শিখবো কয় নম্বর ক্লাসে? 4 নম্বর ক্লাসে। আচ্ছা তো দেখেন এখানে 6টা হেডিং যখন লিখলাম তখন H1 থেকে শুরু করে H6 এর মধ্যে ডিফারেন্স কোথায় দেখেন তো? আচ্ছা যখন আমরা H1 ইউজ করবো এটা সর্বোচ্চ সাইজ, সর্বোচ্চ বোল্ড। এরপর যখন H2 নিব তখন তার থেকে আরেকটু ছোট, আরেকটু বোল্ড কম, দেন তারপরে আরেকটু ছোট, আরেকটু বোল্ড কম। ঠিক আছে, যত আমরা উপরে যাব তত কি সাইজটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। হেডিং সবাই বুঝতে পারছেন? হেডিংস নিয়ে কার কোন কোশ্চেন আছে? ওকে গুড। তো দেখেন এখানে আমি একটা চাইল্ড আপাতত ইউজ করলাম। এখন এই লেখাটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, মনে করেন এই হ্যালো ওয়ার্ল্ড এখন কোথায় আছে? লেফটে আছে, আমি চাইলে এটাকে সেন্টারে নিতে পারি, এটাকে জাস্ট একটা সেন্টার ট্যাগের মধ্যে ইউজ করলাম, একটা সেন্টার ট্যাগ দিলাম, এর মাঝখানে H1টাকে ইউজ করলাম। এরপরে আমি আমার সাইটে এসে এখানে আমি রিলোড দিচ্ছি, কোথায় আসছে?
সেন্টারে চলে আসছে। ওকে, বলেন। এটা তো ডিফল্ট, লেফটে সবকিছুই থাকবে। এইচটিএমএল এ যত কিছু ইউজ করেন সব লেফটে থাকবে। রাইট নামে কোনো ট্যাগ নেই এইচটিএমএল এ, এটার জন্য সিএসএস ইউজ করতে হয়। আচ্ছা, তো দেখেন এখানে আসলাম, দেন হচ্ছে এখানে সেন্টার ইউজ করলাম। এরপরে আমরা যেটা করব, একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ পুরোটা লেখার প্রয়োজন আছে, জাস্ট একটা পি ট্যাগ। এরপরে আমি এখানে প্যারাগ্রাফ নিয়ে আসবো। প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য একটা ওয়েবসাইট আছে, লোরেম ইপসাম। লোরেম ইপসাম আসবেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করব। এভাবে কপি করতে পারেন, কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারেন। দেন আমরা আবার সাইটে আসবো, এখানে এটাকে পেস্ট করব, এটাকে সেভ করলাম। দেন আমাদের আউটপুটে আসলাম, এখানে সেটাকে রিলোড। প্যারাগ্রাফ আসছে। আচ্ছা, এখন এটা তো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে যেমন ধরেন আমি একটু ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। দেন হচ্ছে আমি আমার প্যারাগ্রাফটাকে এখানে আপাতত পেস্ট করি। আচ্ছা, এখান থেকে দেখেন তো মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজগুলো করা যায় না? এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। দেন যদি আমি চাই এটাকে মার্ক, এগুলো করা যায় না? দেন আমি যদি চাই এই লেখাটাকে হচ্ছে আপার স্ক্রিপ্ট, লোয়ার স্ক্রিপ্ট, এই কাজগুলো ওয়েব ডিজাইনও করা যায়। কিন্তু হয়তো বা এখানে সবকিছু ক্লিক করলেই হচ্ছে, ওইখানে আমাকে ট্যাগ ইউজ করতে হবে। তাহলে চাইলে এই কাজগুলো আমি ওইখানে করতে পারি। চলেন করি। তো এই যে একটু আগে যেটা দেখাইলাম যে আমি চাইলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারি। এইচটিএমএল এর ভাষায় এটাকে বলে এইচটিএমএল ফরম্যাটিং। কি বলে? এইচটিএমএল ফরম্যাট। এগুলো মনে রাখবেন, আমি পরে এগুলো সবাইকে জিজ্ঞেস করবো। তো দেখেন আমি যদি এখানে একটা বি ট্যাগ নেই, বি ক্লোজ করলাম, এটা তো ওপেনিং ট্যাগ তাই না? ক্লোজিং ট্যাগ মনে করেন আমি যেখানে আমি ক্লোজিং করব সেই পর্যন্ত এটা বোল্ড হবে। তো আমি এখানে এটার ক্লোজিং করতেছি, এখানে জাস্ট এটার ক্লোজিং করলাম, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। বোল্ড হয়েছে। এরপরে মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত চাচ্ছি লেখাটা ইটালিক হবে, তাহলে আই দিলাম। দেন এখানে সেভ করলাম, আমার সাইটে আসলাম, রিলোড। ইটালিক হয়েছে। এই যে লেখাটা দেখেন চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে আবার আমি কোডিং আসতেছি, ইটালিক ট্যাগ দেখালাম। এরপরে মনে করেন আমি যদি চাই এই লেখাটাকে আন্ডারলাইন করব, এখানে জাস্ট আমি এটাকে ইউ ট্যাগ ইউজ করলাম, সাইটে আসলাম, রিলোড। আন্ডারলাইন হয়েছে। আচ্ছা, এরপরে এইচটিএমএল এর কিছু সিমিলার ট্যাগ আছে। সিমিলার ট্যাগ মানে আপনি চাইলে একই কাজ একাধিক ট্যাগ দিয়ে করা যায়। যেমন এখানে বোল্ড হয়েছে না বি ট্যাগ দিয়ে, তো চাইলে এই বোল্ডটাকে আমি অন্য ট্যাগ দিয়েও করতে পারি। যেমন ধরেন আমি যদি এখানে ইউজ করি স্ট্রং ট্যাগ, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। বোল্ড হয়েছে। দেন যদি মনে করেন আমি আরেকটা ট্যাগ ইউজ করি, যেমন ইনসার্ট ট্যাগ, সেভ করলাম ইনসার্ট ট্যাগটাকে, এখানে সেটাকে রিলোড। আন্ডারলাইন হয়েছে। আন্ডারলাইন তো ইউটিও করা যায়, ঠিক আছে। দেন ইটালিকের জন্য আরেকটা সিমিলার ট্যাগ আছে, যেমন ধরেন কি আছে ইএম, এমফেস্ট ট্যাগ। দেন এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। কোনটা করছি? এই যেটা। বিষয়টা ক্লিয়ার? আরো কিছু ফরম্যাটিং আছে, যেমন ধরেন আমি এখানে ইএম করলাম, চাইলে মার্ক করতে পারি, কন্ট্রোল এক্স, মার্ক, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। মার্ক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মার্ক তো করলাম, এটা ইয়েলো কেন আসছে? এটা তো অন্য কোনো কালারও আসতে পারতো, রেড, গ্রিন, ব্লু আসতে পারতো না? তো এখানে ইয়েলো কেন আসলো? সঠিক কারণ হচ্ছে এইচটিএমএল এর মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে। যখনই আপনি মার্ক ট্যাগ ইউজ করবেন, আর মার্ক মানে হচ্ছে যে কোনো কিছু মার্ক করার জন্য ইয়েলোটাকেই প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। কখনো বইয়ের মধ্যে ইয়েলো পেন দিয়ে মার্ক করছেন?
আচ্ছা, তো আমরা চাইলে এই লেখাটাকে মার্ক করতে পারি। এরপরে যদি আমি চাই, মনে করেন এখান থেকে ধরলাম এই লেখাটাকে ডেল করব, মানে হচ্ছে ডিলেট। এখন ডিলেট করলে কি লেখাটা চলে যাবে, ডিলেট হয়ে যাবে? না, আউটপুটে আসেন ডিলিট করেন, কি আসছে? লেখাটার উপরে একটা স্টাইল আসছে, দেখেন এই যে একটা কাটা দাগ করছে, ঠিক আছে? এরপরে যদি আমি চাই, মনে করেন এখানে ধরেন এখানে আমি লিখলাম হি রিড ইন ক্লাস 10, ক্লাস 10 টিচ, এটাকে মার্ক করে দিই, এটাকে আমরা মার্ক করলাম, সেভ। সাইটে আসলাম, রিলোড, এটা আসছে। এখন এই টিএইচ কিরকম থাকে? টিএইচ কোথায় থাকে? উপরে থাকে। তো এই টিএইচটাকে যদি উপরে উঠাতে যান, তার জন্য একটু কাজ করতে হবে। তার জন্য আমাদের ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট, এসইউপি, দেন এটার মধ্যে এটাকে দিয়ে দেন, এসইউপি মানে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? দেন এখানে আসেন, এটাকে রিলোড দেন, কোথায় উঠছে? যদি নিচে নামাইতে চান সেটাও পারেন, তার জন্য সাবস্ক্রিপ্ট এসইউপি। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি সাইটে আসলাম, এখানে এসে রিলোড, নিচে নামছে। তো এগুলাকে বলে হচ্ছে HTML ট্যাগ বলে, ফরম্যাটিং বলে, এগুলো হচ্ছে HTML ফরম্যাটিং। অবশ্যই যাবে, তার জন্য তো CSS। আচ্ছা, এতটুকু এই ফরম্যাটিং নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? সবাই বুঝতে পারছেন? ওকে, যেহেতু বোল্ড ট্যাগের জন্য তেমন কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট বি মনে রাখতে হয়, এটা শর্টকাট, এটাই করেন। আমি জাস্ট হচ্ছে ফরম্যাটিং এর, আমি হচ্ছে আপনাদের শেখানোর জন্য যত ট্যাগ আছে এগুলো ইউজ করে দেখাবো। আপনারা জাস্ট শিখে রাখবেন যে আসলে এই ট্যাগের কাজ এইটা, এরপরে আপনারা কোনটা ইউজ করবেন, আপনাদের জন্য কোনটা বেটার হয়, এটা আপনাদের হাতে। যে আমি যদি চাই বোল্ড ট্যাগ দিয়েও কাজ করতে পারি, আমি যদি চাই স্ট্রং ট্যাগ দিয়েও কাজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? CSS বলেন। এই হ্যালো ওয়ার্ল্ডকে, আচ্ছা চলেন, এই হ্যালো ওয়ার্ল্ডকে মার্ক করার জন্য তো একটু আগে মার্ক ট্যাগ দেখাইছি না? জাস্ট এর আগে পরে H1 এর মাঝখানে একটা মার্ক ট্যাগ ইউজ করেন, এটাকে ধরেন মার্ক ট্যাগ, দেন এর মাঝখানে এটাকে দিয়ে দেন ইউ ট্যাগ দিবেন। ও সরি, এটা বাইরে দিছে। H1 এর ভিতরে তো এটাকে আবার সেন্টার দিবেন, সেন্টার আসবে, ইউ ট্যাগ দিবেন, আন্ডারলাইন হবে। আর কোনো কোশ্চেন্স? হ্যাঁ, যখনই HTML এর মধ্যে আমি যেই কাজটাই করতে চাই, আমাকে ট্যাগ ডিক্লারেশন করে বলে দিতে হবে। আর যখন CSS ইউজ করতে হবে, CSS এর মধ্যে ট্যাগ নেই, CSS এর মধ্যে প্রপার্টি আর ভ্যালু। আমাকে প্রপার্টি বলতে হবে, ভ্যালু বলতে হবে, দেন আউটপুট আমি দেখতে পাবো। ফরম্যাটিং ক্লিয়ার সবাই? ফরম্যাটিং ক্লিয়ার সবাই? তো চলেন দুইটা কোটেশন দেখাই আপনাদের। HTML কোটেশন, HTML কি কোটেশনস। HTML কোটেশনের মধ্যে আমরা একটা কোটেশন আছে, যেমন এভার, জাস্ট এভার একটা কি আছে, কোটেশন আছে। এই কোটেশনের মধ্যে কি করা যায়, বিষয়টা হচ্ছে এই কোটেশন দিয়ে কোনো শর্ট ফর্মকে ফুল মিনিং করা যায়। যেমন ধরেন আমি বলেছিলাম একটু আগে যে আমরা যদি কোনো এলিমেন্টস বা অ্যাট্রিবিউট ইউজ করি, কোন ট্যাগের মধ্যে ইউজ করতে হয়? আমরা যদি কোনো এলিমেন্টস বা অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, এটা কোন ট্যাগ ইউজ করতে হয়? এই হচ্ছে আপনাদের ক্লাসের মনোযোগের অবস্থা।
আমি বলেছিলাম HTML এ যদি কোনো এলিমেন্টস বা হচ্ছে কোনো অ্যাট্রিবিউট ইউজ করি সেটা ওপেনিং ট্যাগ ইউজ করবে, ক্লোজিং ট্যাগের মধ্যে কখনোই কোনো অ্যাট্রিবিউটস বা এলিমেন্টস ইউজ হয় না। তো এখানে একটা এলিমেন্টস আছে টাইটেল, মনে করেন আমি এখানে লিখলাম WHO, এর ফুল মিনিং কি? আচ্ছা, এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেলথ অর্গানাইজেশন। সেভ করলাম, সেভ করার পরে সাইটে আসলাম, এখানে রিলোড। এই WHO এর উপরে মাউসটা ধরেন, কোনো কিছু দেখাচ্ছে? তো আপনাকে কোনো শর্ট ফর্মের ফুল মিনিংটা এখানে দেখাচ্ছে। এরপরে চলেন আরেকটা কোটেশন দেখাই। আরেকটা কোটেশন আছে ভিডিও। এটা দিয়ে কি হয়? ভিডিও এই ট্যাগটা দিয়ে একটা মজার কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি চাই কোনো লেখাকে, ধরেন আমরা যদি লিখি BANGLA বাংলাদেশ, এইভাবে লিখি না, তো এই ট্যাগটার মাধ্যমে কোনো লেখা এদিক থেকে শুরু হবে। আচ্ছা, এখানে তাকে বলে দিতে হবে, ডির এর মাধ্যমে আমাকে বলে দিতে হবে RTL। RTL মানে কি? RTL মানে হচ্ছে রাইট টু লেফট, মানে লেখাটা রাইট থেকে লেফটে যাবে। দেন আমি এখানে বললাম মনে করেন বাংলাদেশ, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। আসছে লেখাটা উল্টো আসছে না? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে এখন বলি, যেমন ধরেন আমি চাচ্ছি আমার এই লেখাটা, এই যে লেখাটা বাংলাদেশ, এই লেখাটা WHO এর নিচে আসবে, এটা পাশাপাশি আছে না? আমি চাচ্ছি নিচে নামানোর জন্য। নিচে নামানোর জন্য আমরা কি ইউজ করব? ব্রেক, বিয়ার। এখানে যতগুলো ইন্টারই আপনি দেন এগুলো কাউন্টেবল না। এখানে যদি আপনি 100 ইন্টারও দেন, এটা আউটপুট আসবে না। কোন আউটপুট আসছে? এখানে যতগুলো ইন্টার দরকার ততগুলো ইন্টার আমাকে এখানে বিয়ার দিয়ে বলে দিতে হবে। যেমন আমি যদি একাধিক দিই তাহলে একাধিক হবে, 3 বার দিলাম ও 3 বার এখানে ব্রেক নেবে, দেখা যায়। আর বিয়ারের কোনো ক্লোজিং ট্যাগ নাই, বিয়ারের কি নাই? কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরপরে আমরা এখানে আসলাম আরেকটা বিষয়, এখানে মনে করেন এখানে যে মার্ক আছে না, মেক টাইপ, এখানে মনে করেন আমি কি করলাম, স্পেস দিলাম, স্পেস, সেভ করলাম, আউটপুটে কোনো স্পেস আসছে? তো আমাকে স্পেস দেওয়ার জন্য আমি আগেই বলেছি, আমরা যেই কাজটাই করতে চাই কি দিয়ে বলে দিতে হবে? সবকিছু আমাকে কোডিং করে বলে দিতে হবে যে আমি এটা চাচ্ছি, কেননা ও আপনার কোডিং ছাড়া অন্য কোনো ভাষা এখানে বোঝে না, ঠিক আছে? এখানে বলতে হবে অ্যান্ড NBSP, এটাকে ধরেন, এটাকে ধরে Ctrl+C কপি, যতবার ইচ্ছা আপনার যতগুলো স্পেস লাগবে এখানে ওকে পেস্ট করে দেবেন। তো এতগুলো মনে করেন আমার স্পেস লাগবে, এটাকে কপি পেস্ট করলাম, এখানে এসে রিলোড। ফাঁক হয়েছে? বিষয়টা ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? ওকে, বলেন। একবার করলে একবার স্পেস, 10 বার করবেন 10টা স্পেস নেবে। ওকে, আর এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটার তো দেখেন একটা স্পেস তো ডিফল্ট আছে, আছে না? একটা তো ডিফল্ট থাকেই, বাকি যদি এরপরে একাধিক প্রয়োজন হয় তখন এটা ইউজ করবেন। আচ্ছা, তো এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন, মানে কোশ্চেন নাই? আচ্ছা, তো চলেন আমরা এখন কি করব সেটা হচ্ছে একটা ছবি অ্যাড করবো, ছবি, ঠিক আছে? তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ছবি থাকবে। ছবি থাকার জন্য তো ছবি লাগবে, তাই না? ছবি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমি চাইলে আমার ছবিটাকে অনলাইনও নিতে পারি, আমি চাইলে আমার ছবিটাকে অফলাইনে নিতে পারি। অনলাইনে যদি নেই তাহলে অনলাইন থেকে লিঙ্ক নিয়ে আসতে হবে, আর তো অফলাইন নিতে চাই তাহলে ডাউনলোড করে ইউজ করতে হবে। ওকে, তো আমি এখান থেকে এখানে আসলাম, এখানে এসে, আচ্ছা আমি একটা ইমেজ নেই আগে গুগল ক্রোম থেকে। এখান থেকে আমি এখানে বললাম ইমেজ, যেমন ধরেন যে কোনো একটা ইমেজ, নেচার ইমেজ। এখানে অনেকগুলো ইমেজ আছে, তো যে কোনো একটা ইমেজকে মনে করেন এই ইমেজটাকে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে নেওয়ার জন্য, ঠিক আছে? এই ইমেজটাকে, এটাকে ধরলাম, রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম। দেন হচ্ছে এখানে আমরা একটা IMG ট্যাগ নিব, IMG, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে, আচ্ছা, তো
ইমেজ ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স ইউজ করব, এসআরসি, এটাকে অ্যাট্রিবিউট বলে। এসআরসি এটা কি? অ্যাট্রিবিউট সমান সমান দুটো ইনভার্টেড কমা, এর মাঝখানে আমরা দুইটা যেই লিঙ্কটাকে কপি করেছি ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ছবি আসছে। ছবির অবস্থা দেখেন, ছবি এত বড় কেন? ছবিটা অনেক বড়। তো চলেন এটাকে ছোট করি। এটা ছোট করার জন্য আমরা একে হাইড উইথ বলে দিতে পারি। আমি বললাম উইথ, উইথ মানে কি? উইথ মানে প্রস্থ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বললাম আমাদের উইথ 350 পিক্সেল, পিএক্স, যত পিক্সেল দরকার অত পিক্সেল লিখে দেন আমরা পিএক্স করব, পিএক্স মানে পিক্সেল, দেন এটাকে ক্লোজ, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড, কি হয়েছে? 350 পিক্সেলেও ফিক্সড হয়ে গেছে। এটা তো জুম করা যায়, বড় দেখাচ্ছে, ছোট করেন, 100 পিক্সেলে আনেন, ঠিক আছে? তো আপনাকে এখানে যে ছবিটা আসছে, ছবিটা এখন 350 পিক্সেল কত কি আছে? উইথ আছে। তো চলেন এটার হাইটও বাড়াই, চাইলে হাইটও বাড়ানো যায়। হাইট আমি বললাম মনে করেন 350 পিক্সেল, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড, লম্বা হয়েছে? তো আপনার যতটুকু ইচ্ছা, এটার হাইট উইথ যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি আপনি জুম করেন, দেখেন আমি জুম করলাম একদম সর্বনিম্ন, কত জুম করেছি? আবারও দেখাই, কত জুম? 25। এইটা জুম করার সাথে সাথে ইমেজটা ছোট হয়ে গেছে না? তো আমি চাইলে ইমেজটাকে ফিক্সড করে দিতে পারি যে যতই জুম হোক বা যতই বড় করেন আপনি ইমেজটা ছোট হবে না। দেখেন এটার জন্য আমরা কি করব, এখানে মনে করেন আমি বলে দিলাম যে উইথ কোন পিক্সেল না, আমি বললাম উইথ হচ্ছে মনে করেন 80%। আমার ডিভাইসটা যত বড়ই থাক ইমেজটা 80%-এর মধ্যে ফিক্সড থাকবে। দেখেন এখন চলেন দেখি, এখানে হাইট প্রয়োজন নেই, হাইটটা কেটে দিলাম, হাইট লাগবে না বলবো, আপাতত উইথটা বুঝাই নেই। সেভ, সাইটে আসলাম, রিলোড, ও 80%-এর মধ্যে কি হয়েছে? ফিক্সড, তাই তো? আচ্ছা, লম্বাটা বেশি, লম্বাটা কমাবো। হাইট বললাম মনে করেন 150 পিক্সেল, সেভ, সাইটে আসলাম, রিলোড, ঠিক আছে? মনে করলাম এটা আমার ছবি। এখন এটাকে জুম করেন তো, 80%-এর নিচে কমছে ও। তো ওকে যতই জুম করেন আর যত বড়ই করেন ওই এর থেকে নিচে নামবে না, ও এই থেকে এই পর্যন্ত 100%, এর 80% ও কভার করেই থাকবে। যখন আমি পার্সেন্ট সেট করে দিব তখন জুমের সাথে ওর কোনো কি নাই, সম্পর্ক নাই, তখন ও ওর জায়গাতে ফিক্সড, 80%-এ ফিক্সড। আচ্ছা, এভাবে করে আপনারা হাইটও চাইলে পার্সেন্টেজ ইউজ করতে পারেন। তো অফলাইন আমরা অনলাইন ইমেজ কিভাবে নেব বুঝতে পারছেন? তো চলেন একটা অফলাইন ইমেজ নেই। অফলাইন ইমেজ নেওয়ার জন্য একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তো চলেন একটা ইমেজ ডাউনলোড করি, যেমন এই ইমেজটা। দেন আমাকে সেভ ইমেজটাকে সেভ, দেন কোথায় সেভ করব? যেখানে আমার ফাইলটা আছে, এখানে আসলাম। এখান থেকে আমরা যাব আমাদের ফোল্ডার কোথায়, এখান থেকে আমরা ইমেজটাকে এখানে দিলাম আর বললাম ইমেজের নাম মনে করেন 1, ইমেজের নাম কি 1। দেন এটাকে আমি কেটে দিচ্ছি। সাইটে আসলাম, দেখেন তো এখানে একটা ছবি আসছে কিনা, আসছে। তো এরপরে আমরা আবার একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ। এই সোর্সের মধ্যে আমরা জাস্ট আমাদের ইমেজটার নাম লিখে দিব 1.jpg, সেভ করলাম। আমি আমার সাইটে আসতেছি, রিলোড, ইমেজটা আসছে। তো অফলাইন ইমেজ যখনই আপনি নেবেন তখন হচ্ছে কি জাস্ট ওই সোর্সের মধ্যে ইমেজের ফুল নামটা লিখে দেবেন, যেই নাম নেই ইমেজটা থাকবে, ঠিক আছে? এখন মনে করেন একটা ওয়েবসাইট ইমেজ কয়টা থাকে? একটা, কয়টা থাকে? অনেক, শত ইমেজও থাকতে পারে। এখন সব ইমেজ কি এরকম রাখবেন? ইমেজের জন্য একটা ফাইল ক্রিয়েট করবেন, ফাইল, ফোল্ডারের নাম দিবেন img বা যা ইচ্ছা আপনি দিতে পারেন, ঠিক আছে?
এখন এই ইমেজটাকে ধরে কন্ট্রোল এক্স করেন, দেন ইমেজের মধ্যে এখানে ছেড়ে দেন। কোথায় রাখলাম? একটা ফোল্ডারের মধ্যে রাখলাম। সাইটে আসেন, আপনার ওয়েব ব্রাউজারে রিলোড দেন। ছবিটা আছে? ছবিটা চলে গেছে, তাই না? আচ্ছা, এখানে আমি এক কাজ করি, আচ্ছা সো আমার ইমেজটা কি নাই। এখন ইমেজটা আনার জন্য কি করতে হবে? যেহেতু আমরা ইমেজটা একটা ফোল্ডারের মধ্যে আছে, সো কি করতে হবে? ফোল্ডারের নামটা লিখতে হবে, যেমন img স্ল্যাশ। যখনই কোনো ইমেজ কোনো ফোল্ডারের মধ্যে থাকবে, ফোল্ডার নেম দেন একটা স্ল্যাশ দিতে হবে। এটাকে সেভ করেন, সেভ করলাম, দেন আমি এখানে এসে রিলোড। ইমেজটা পাইছে? আচ্ছা, ইমেজটাকে একটু ছোট করে দিই, ইমেজটা বেশি বড়। তো ইমেজটা এখানে পাইছে, তাই তো? এখন আমি যদি ফাইলের মধ্যে এসে ইমেজ ফোল্ডার থেকে এটাকে আবার কন্ট্রোল এক্স করি, কাট করি, দেন এখানে এসে পেস্ট, এখন বলেন তো ইমেজটা পাবে? আমাকে বলতেছে, দেখেন আপনার এখানে ইমেজটা আছে ঠিক, এই যে ইমেজ নামে একটা আইকন দেখাচ্ছে, বলতেছে ইমেজ আছে, কিন্তু ইমেজের প্যাথ ঠিক নাই। এখন বলেন তো, যদি ইমেজটা আউটপুট করতে চাই কি করতে হবে? জাস্ট স্ল্যাশটা কেটে দিব, মানে ইমেজ আর স্ল্যাশটা কেটে দিব না? আমি চাচ্ছি ইমেজ আর স্ল্যাশ এটাও থাকবে, দেন আউটপুটও ছবিটা পাবে, দেন কি পাবে বলেন? আমি চাচ্ছি যে এখানে img যেটা আছে, img ফোল্ডার নেম, দেন হচ্ছে 1.jpg, এটা আউটপুটে এখানে থাকবে, দেন আউটপুটেও ছবিটা কি করতে হবে? ইমেজটা আবার ফোল্ডারে ঢুকাই দিতে, সেটা তো চাচ্ছি না আমি। ইমেজটা এখন যেখানে আছে সেখানেই থাকবে, কোডিংটা যা আছে তাও থাকবে, কিন্তু আমার ইমেজটা আউটপুট শো করবে। এনিওয়ান কোন আইডিয়া? তো চলেন মূল থিমটা বুঝাই। এইটা হচ্ছে আমার রুট ফাইল না? আমার যত কিছু লিঙ্ক আপ বা যা কিছু করে আমি তো এটা থেকেই করবো নাকি? আচ্ছা, এরপরে দেখেন index.html। ওকে আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি এখান থেকে একটা ফোল্ডারের মধ্যে ঢুকো, নাকি বিষয়টা এটা? তো index.html কি করলো? ফোল্ডারের মধ্যে ঢুকলো, নাকি? ঢোকার পরে দেখলো যে এখানে 1.jpg নামে কোনো ফাইল আছে নাই। তো ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আপনি তোকে ফোল্ডারে ঢুকাইলেন, তো ফোল্ডার থেকে বের করতে পারবেন না। তো কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। কি বলছে? কোনো ফোল্ডারে ঢোকার জন্য ফোল্ডার নেম, ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ। এখন আমি ওকে কি বললাম? ওকে ফোল্ডারে ঢুকাইলাম, আবার ডট ডট স্ল্যাশ দিয়ে ফোল্ডার থেকে বের করলাম। এরপর এখানে কি ইমেজ আছে না? আচ্ছা, এবার চলেন এবার আউটপুট দেখি। আসছে? তো বিষয়টা হচ্ছে, যদি কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে চাই তাহলে ফোল্ডার নেম, ফোল্ডার থেকে বের হতে চাইলে ডট ডট স্ল্যাশ। আজকের ক্লাস এই পর্যন্তই।